স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার ঘোষণা, মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ, নেমেই অ্যাকশন, রাজধানীতে পুলিশকে ধাওয়া পাল্টা ধাওয়া। আমি ফিরবই ইনশাআল্লাহ, বললেন জননেত্রী শেখ হাসিনা। তোমাদের সাথে ঈদের পরেই দেখা হবে, এই আশ্বাস দেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারের অনেক তথ্য সরিয়ে ফেলা হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায় নিতে হবে, অভিযোগ টিআইবির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাঙামাটির জোড়াছড়িতে এনসিপির আহ্বায়ক সহ ৮৭ জনের পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গাইবান্ধায় পৃথক অগ্নিকাণ্ডে ৬ দোকান ও ৮ ঘর পুড়ে ছাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যেভাবে গ্রেপ্তার করা হয় হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ২ জনকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, প্রভাব বাংলাদেশে, এখনই বাড়তি ১,৫০০ কোটি টাকা গুনতে হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নামার নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আওয়ামী লীগ। রাজধানীর শাহবাগ, সাইদাবাদ এবং ধানমন্ডি এলাকায় পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের নজিরবিহীন সংঘর্ষ শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ধাওয়া দিয়ে রাস্তা দখলে নেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা। ঢাকা কি তবে আজ রাতেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? আজ আমরা জানাব রাজপথের এই ডাইরেক্ট অ্যাকশনের গুরুত্বপূর্ণ সংবাদ। ঢাকার শাহবাগের অবস্থা এখনই খুব ভয়াবহ। হাসিনার অডিও বার্তা ছড়িয়ে পড়ার পর সাধারণ পোশাকে থাকা শত শত ছাত্রলীগ কর্মী অতর্কিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে। পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আন্দোলনকারীদের প্রবল বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। সাইদাবাদ এলাকায় খবর পাওয়া গেছে, আওয়ামী লীগের কর্মীরা পুলিশের একটি ভ্যানকে লক্ষ্য করে ধাওয়া দিয়েছে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখন জয় বাংলা স্লোগানের সাথে চলছে ইটপটকেলের লড়াই। সাধারণ যানবাহন চলাচলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা আজ সকালে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তাতে তিনি স্পষ্ট বলেছেন, আর ঘরে বসে থাকার সময় নেই, রাজপথ দখল করো। এই বার্তার পরেই অ্যাকশন টিমগুলো সক্রিয় হয়ে ওঠে। তাদের প্রধান টার্গেট এখন ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনার এই মরণপণ চ্যালেঞ্জ এবং রাজপথে পুলিশকে ধাওয়া দেওয়ার ঘটনা তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল অগ্নিপরীক্ষা। আওয়ামী লীগের এই ভয়ঙ্কর প্রত্যাবর্তনের মুখে সরকারও হার্ডলাইনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে, যারা রাজপথে বিশৃঙ্খলা করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে নীলক্ষেত ও সায়েন্স ল্যাব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে এনসিপি এবং জামায়াত জোট এই হামলা রুখতে পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ার ডাক দিয়েছে। ফলে আজ রাতেই ঢাকায় এক বিশাল রক্তক্ষয়ী সংঘাতের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তারা সর্বোচ্চ ধৈর্য ধরছেন, তবে হামলা বাড়লে তারা কঠোর অ্যাকশনে যেতে বাধ্য হবেন। রাজপথে আওয়ামী লীগের এই ডাইরেক্ট অ্যাকশন কি সরকারকে পতনের দিকে ঠেলে দিবে, নাকি পুলিশ ও বিজিবির কঠোরতায় দমে যাবে এই আন্দোলন? গোধূলি লগ্নে ঢাকার আকাশ এখন বারুদের গন্ধে ছেয়ে গেছে। রাজধানীর এই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আওয়ামী লীগের অ্যাকশন প্ল্যান নিয়ে প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ এবং সরাসরি দৃশ্য দেখতে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক চাপ, জাতিসংঘের ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের জেলখানায় বন্দী রাখা বেআইনি, দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ। ক্ষমতার পট পরিবর্তনের নতুন সিগন্যাল। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন আওয়ামী লীগ প্রায় কোনো কোণাসা, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চ থেকে আসলো এক অভাবনীয় ঘোষণা। গুঞ্জন উঠেছে, জাতিসংঘ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া আওয়ামী লীগ নেতাদের দীর্ঘ সময় জেলখানায় বন্দী রাখা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের পরিপন্থী। এই আন্তর্জাতিক চাপ কি তবে তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল ধাক্কা? গতকাল রাত থেকেই খবর ভাসছে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে সরকারকে একটি কড়া চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে সিনিয়র নেতাদের আটকে রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশেষ করে জাহাঙ্গীর কবির নানুক এবং অন্যান্য শীর্ষ নেতাদের মুক্তির ব্যাপারে আইনি প্যানেল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এই খবরের পর থেকেই জেল গেটে তৃণমূলের নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। এদিকে চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব।
দেশের বর্তমান পরিস্থিতিতে মব ভায়োলেন্স ও চাঁদাবাজির যে মহোৎসব শুরু হয়েছে তার সবশেষ শিকার হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির। সোমবার ৯ মার্চ দুপুরে দাবিকৃত চাঁদা ও কাজ না পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদারের নেতৃত্বে দলটির একদল সন্ত্রাসী নেতাকর্মী এই নির্বাচিত জনপ্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা চালায়। জানা গেছে, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প থেকে ১ টন চালের সমপরিমাণ অর্থ চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে চাঁদা হিসেবে দাবি করেছিল সোহেল শিকদার। চেয়ারম্যান সেই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ক্যাডাররা। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তাদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলক উপস্থিতির যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সেটিকে ঢাল বা অজুহাত হিসেবে ব্যবহার করে সোহেল শিকদারের নেতৃত্বে একদল মাস্তান ইউনিয়ন পরিষদে ঢুকে মব তৈরি করে চেয়ারম্যানের ওপর চড়াও হয়। এই ন্যাক্কারজনক হামলায় সোহেল শিকদার ছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল এবং কেন্দ্রীয় যুবদল নেতা সালাম শিকদার সহ একদল চিহ্নিত সন্ত্রাসী অংশ নেয়। হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত জননন্দিত এই চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জনসম্পৃক্ততার কারণে কোনো দেহরক্ষী বা দলবল নিয়ে চলেন না। এটি তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরলতাকে সুযোগ হিসেবে নিয়ে যারা একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তুলেছে তাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি বিএনপি নেতৃত্বকে সতর্ক করে বলেন, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হতে পারে। সারা দেশে যখন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মব হামলা, স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে গুলি কিংবা দুদকের ডিজির কাছ থেকে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, তখন খোদ ইউনিয়ন পরিষদে ঢুকে সরকারি নিয়মের দোহাই দিয়ে চেয়ারম্যানকে পেটানোর এই ঘটনা প্রমাণ করে যে দেশে আইনের শাসন চরমভাবে ভেঙে পড়েছে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আরও জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারের অনেক তথ্য সরিয়ে ফেলা হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায় নিতে হবে, অভিযোগ টিআইবির। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক সিদ্ধান্তের তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, ভুল বা সঠিক হোক সব তথ্য জানার অধিকার রাষ্ট্রের নাগরিকদের রয়েছে। তথ্য সরিয়ে ফেলা আইনের পরিপন্থী। এটি তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইন ২০০৯-এ প্রয়োজনীয় সংশোধন শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহিন আনাম, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন সহ অনেকে। সংস্থাটি বলেছে, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের অনুপস্থিতিতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কমিশনের কার্যক্রম স্থবির হয়ে আছে। এতে দেশে তথ্য অধিকার আইনের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। তথ্য অধিকার আইন জনগণকে রাষ্ট্রের মালিক হিসেবে ক্ষমতা প্রয়োগের পথ তৈরি করে দিয়েছে। এই আইন সঠিকভাবে প্রয়োগ হলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, দুর্নীতি কমবে এবং সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। তবে আইনটি পাশের ১.৫ দশক পরও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি বলে দাবি করেছে। তাদের মতে, তথ্য কমিশন গঠনের প্রক্রিয়ায় অস্বচ্ছতা, কমিশনারদের পদমর্যাদা, কর্মকর্তা কর্মচারীদের যোগ্যতা ও দক্ষতা এবং কমিশনের স্বাধীনভাবে কাজ করার সীমাবদ্ধতা এর বড় কারণ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির জারি করা তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ ২০২৬-এ আইনের ৩টি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে তথ্যের সংজ্ঞা, কর্তৃপক্ষের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ এবং জরিমানার পরিমাণ বাড়ানোর বিষয় রয়েছে। এ পরিবর্তন যথেষ্ট নয়। টিআইবি নির্বাহী বলেন, সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র তার জায়গায় থাকে, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। অন্তর্বর্তী সরকারের কোনো কাজে স্বচ্ছতার অভাব পাওয়া গেলে অবশ্যই তা নিয়েও টিআইবি কথা বলবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে। ১.৫ বছরে তথ্য কমিশনকে প্রতিষ্ঠিত হতে দেয়নি। অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি ছিল। এদিকে রাঙ্গামাটির জুরাছড়িতে এনসিপির আহ্বায়ক সহ ৮৭ জনের পদত্যাগ।
জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাঙামাটি জেলার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের ৫ দিন পর জুরাছড়িতে দলটির উপজেলা কমিটির আহ্বায়ক সহ ৮৭ জন পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা। জানা গেছে, আজ সোমবার এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা সহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে এ সংক্রান্ত পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশিস চাকমা বলেন, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেয়, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগী নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তাদের মনে হয়েছে। তারা বলেন, দলটির বর্তমান অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থান মিলছে না। এ কারণে তারা সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অসীম চাকমা বলেন, এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়ক সহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি। কোনো রাজনৈতিক দলের চাপের কারণে পদত্যাগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক দলের চাপে পদত্যাগ করেননি। জাতীয় নাগরিক পার্টির রাঙ্গামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জুরাছড়ি উপজেলা কমিটির গণপদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে সাংগঠনিক পদত্যাগপত্র তার কাছে পৌঁছেছে। আরও জানিয়ে দেব, গাইবান্ধায় পৃথক অগ্নিকাণ্ডে ৬ দোকান ও ৮ ঘর পুড়ে ছাই। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মালামাল ও নগদ টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, সোমবার ৯ মার্চ ভোর ৫টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে একটি ডেন্টাল কেয়ার, একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান সহ মোট ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অন্যদিকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙা গ্রামের বাঁধের মাথা এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ৮টি ঘর পুড়ে গেছে। রবিবার ৮ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে নৈমুদ্দির গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা ঘুঁটা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে লালমিয়া এর ৩টি বসতঘর, মোতালেবের একটি বসতঘর এবং নৈমুদ্দির একটি গোয়ালঘর ও ২টি বসতঘর সহ মোট ৮টি ঘর পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করে সাঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার খলিলুর রহমান জানান, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তদন্ত শেষে ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে। এদিকে যেভাবে গ্রেপ্তার করা হয় হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ২ জনকে, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার ৮ মার্চ দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামে ২ বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফের সদস্যরা রোববার তাদের গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এক সংবাদী বিজ্ঞপ্তিতে এসটিএফ বলেছে, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটনের পর ভারতে পালিয়ে আসা ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিলেন এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন বলে পুলিশের কাছে বিশ্বস্ত তথ্য ছিল।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে ওই ২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ ৩৭ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন ৩৪। বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে অবস্থান শেষে সম্প্রতি পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁয় জড়ো হয়েছিলেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, প্রভাব বাংলাদেশে। এখনই বাড়তি ১,৫০০ কোটি টাকা গুনতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে হু হু করে। এতে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো বড় ধরনের চাপে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, সোমবারের জ্বালানি তেলের দাম ধরলে এই মুহূর্তে বাংলাদেশকে মাসে ১,৫০০ কোটি টাকার বাড়তি অর্থ গুনতে হচ্ছে। লিটার প্রতি ডিজেলের ক্রয়মূল্য পড়ছে ১৪২ টাকার বেশি। আজ মঙ্গলবার যদি বিশ্ববাজারের দাম আরও বাড়ে, তখন এই মূল্য আরও বাড়বে। অবশ্য এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাড়তি মূল্য ধরলে প্রতি মাসে তেল এবং গ্যাস আমদানিতে বাড়তি ব্যয় কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যুদ্ধের কারণে বিশ্ব পরিস্থিতি বেশ উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশের তেলের ডিপো বা রিফাইনারিতে হামলা করা হয়েছে। প্রতিদিন কোনো না কোনো বড় রিফাইনারি বন্ধ হচ্ছে বা হামলার শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বিশ্ববাজারে যা পাওয়া যাচ্ছে সেই তেলের দাম অনেক বেশি, তাতে হাত দেয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে সরকারকে। জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার যুগান্তরকে বলেছেন, তেল এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব উদ্যোগ নিয়েছে। জানা গেছে, দেশের তেল এবং গ্যাসের পরিস্থিতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিদিন একটি প্রতিবেদন দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের ইরান, সৌদি আরব এবং ইয়েমেনের রিফাইনারিতে হামলার পর বিশ্ববাজারে সোমবার সপ্তাহের প্রথম দিনে ১১% বেশি তেলের দাম বেড়েছে। ব্র্যান্ড ক্রুড $১০৪ পার হয়েছে, অথচ ফেব্রুয়ারিতে এই তেলের দাম ছিল $৮০ নিচে। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহকারী প্রায় সবকটি ডিপো বা রিফাইনারিতে হামলার কারণে তেলের এই দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না। অনেক রিফাইনারি সতর্কতা হিসেবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বিশ্বের ২০% বেশি তেলবাহী জাহাজ চলাচলের চ্যানেল হরমুজ প্রণালী বন্ধ ৮ দিন ধরে। ফলে তেলের সরবরাহ বেশ কমেছে। বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন যুগান্তরকে বলেছেন, যুদ্ধ বন্ধ না হলে বাংলাদেশের জন্য মহাবিপদ। এই সময়ে সরকারকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। বিপিসি জানিয়েছে, সোমবার ২৭,০০০ টন ডিজেল নিয়ে ২টি জাহাজ চট্টগ্রামে ভিড়েছে। নিয়ম অনুযায়ী জাহাজ থেকে খালাসের ১ সপ্তাহ আগে এবং পরে বিশ্ববাজারে তেলের দর নিয়ে প্লাটস প্রাইস দাম পরিশোধ করা হয়। তবে গতকাল খালাস করা তেলের আগের সপ্তাহের মূল্য ধরলে প্রতি ব্যারেলের মূল্য পড়ে $১৩৭.৪৬। এই হিসেবে আমদানি শুল্ক সহ প্রতি লিটার ডিজেলের মূল্য পড়ে $১৪২.১৫। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে এই মূল্য আরও বাড়বে। বিপিসি মাসে ১৫টি জাহাজ বা পার্সেল তেল আনে। ফেব্রুয়ারি মাসে ৩০,০০০ টনের একটি জাহাজের তেলের মূল্য পরিশোধ করা হয়েছে $২২ মিলিয়ন। এখন $১৩৭ ব্যারেল ধরলে এই মূল্য গিয়ে ঠেকবে $৩০ মিলিয়ন।